স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। এই নির্বাচন নানা কারণেই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে ফেরার এই অভিযাত্রা জনপরিসরে কি অভিঘাত তৈরি করছে তা নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনায় আজকে যোগ দিতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। আমরা ততক্ষণ আলোচনা শুরু করি। আমি জনাব মাহবুবুর রহমান আপনার কাছেই আসি শুরুতে। গত 3টি নির্বাচন থেকে আমাদের একটি শব্দ প্রাপ্তি আছে, সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এ নিয়ে জনপরিসরে অনেক আলোচনাও আছে। নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরও এখনও কেন জনগণের মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা হয়, সে বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনাকে ধন্যবাদ এবং এখন টেলিভিশন দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো, ইঞ্জিনিয়ারিং আলোচনাটা আমরা তো নির্বাচনটা বিশ্বাস করতে পারি না। এটা একটা আমার কাছে মনে হচ্ছে শুধু 54 বছর না, আরও আগে থেকে এই প্রবলেমটা, নির্বাচন বিশ্বাস করতে পারি না। কারণ নির্বাচন যারা ক্ষমতায় থাকে শুধু তারাই নির্বাচনটাকে কলুষিত করে না, আবার যারা ক্ষমতায় যেতে চায় তাদের মধ্যেও কিন্তু নির্বাচনটাকে কলুষিত করার স্পেস বা সুযোগ আমরা অতীতে দেখেছি বারবার। যে কারণে নির্বাচন আসলেই আমরা সবসময় মনে করতে থাকি, মনে হচ্ছে কেউ না কেউ নির্বাচনের জনগণের রায় বোধহয় ছিনিয়ে নেবে। এটা বেশিরভাগ সময় ঘটেছে বাংলাদেশের মানুষের জীবনে, যে কারণে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে আমাদের সামনে উপস্থাপিত। সেই জায়গা থেকেই এটা একটা আমাদের কমন শব্দ হয়ে গেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। যদিও ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আমি পজিটিভ অর্থে ব্যবহার করি অনেক সময়, কিন্তু আপনি যদি বলেন ইলেকশন ম্যানিপুলেশন, ইলেকশনকে রিগিং, তাহলে কথাগুলো খুব খাটে আর কি। কৌশল থাকতেই পারে। ইঞ্জিনিয়ারিং যদি আপনি কৌশল মনে করেন, নানান কৌশল হতে পারে। কৌশলটা যদি বৈধ হয়, আইনগত হয়, তাহলে দোষ দিবেন কীভাবে? কিন্তু এখন রিসেন্টলি আমি এই কথাটা বলা শুরু করেছি গত প্রায় 1 মাস যাবৎ। সেটা হলো, একদিন আগে ইউনেস্কোর একটা প্রোগ্রামে ছিলাম গত সপ্তাহে। তারা ওই ফ্যাক্ট চেকিং এসব নানান বিষয় নিয়ে কথা বলছিল। তা আমার কাছে মনে হচ্ছে এখন আরও স্মার্ট হয়ে গেছে পৃথিবী। বিশেষ করে বাংলাদেশের লোকজন, আমরা তো বিভিন্ন কাজে অনেক বেশি স্মার্ট কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। তো সেটার একটা দিক হলো, ধরেন আপনি এই যে গত 3টা নির্বাচনে থেকে আপনি ভাবতে পারেন যে 3টা নির্বাচনে আমরা যে ধরেন প্রথমবার বিনা প্রতিদিন দেয়, তারপরে রাতের ভোট, তারপরে ডামি, এই যে নানান প্রক্রিয়া, প্রত্যেকটা সময় কিন্তু আমরা নতুন নতুন মডেল নিয়ে আসি। এখন এই যে সামনের যে নির্বাচন হচ্ছে, এটাতে আবার কোন মডেল হবে এ নিয়ে মানুষ ভাবে। এখন আমার যে পয়েন্টটা শঙ্কা আছে কিনা, কেননা ভারতীয় কূটনীতিবিদ, আমরা এর আগেও আলোচনা করেছি, এক ভারতীয় কূটনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জামায়াতে ইসলামী জিতবে। তো এর কি কোনো বাস্তব ভিত্তি আছে? এটা ভারতীয় কূটনীতিক বললো কি বললো না, এটা চেয়ে ইম্পর্টেন্ট হলো কি, সরকার বিশেষ করে নির্বাচন কমিশন যেভাবে নিজেকে উপস্থাপন করছে, সেই জায়গা থেকেই মানুষের মধ্যে সংখ্যাটা তৈরি হচ্ছে নির্বাচনটাকে ধরে রাখার জন্য তার যথেষ্ট সামর্থ্য দেখাতে পারবে। কেন? ওইটাই তো এই কারণে যে আমরা তো সবসময় আসলে নির্বাচন কমিশনের জেস্টারটা দেখেই অভ্যস্ত হই, সে কীভাবে নিজেকে শো করছে। তো এইবার দেখা গেল যে ধরেন আপনি হলফনামা বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন বলেন, তারপর পর্যবেক্ষকের নিয়োগ বলেন, এই সব ক্ষেত্রে কিন্তু এই প্রসঙ্গে একটু আমরা কিন্তু নানান ধরনের দেখেছি। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কম্প্রোমাইজ করেছে বলে মনে করেন কি আপনি ইলেকশন কমিশন? ইলেকশন কমিশনও তো নিজেও কিছু কথা বলেছে যেগুলো আমার বলার চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়, যে তাদের সবকিছু তারা কতটা করতে পেরেছে। এইসব বিষয়ে আলোচনা কিন্তু ইলেকশন কমিশনের কারো মাধ্যমেও এসেছে হয়তো। কিন্তু ব্যাপার হলো কি, এগুলো আমরা কিন্তু সবসময় সবার ক্ষেত্রে সবকিছু সমানভাবে প্রয়োগ করতে যতটা না দেখেছি, তার চেয়ে অনেক বেশি বিতর্ক কিন্তু দেখেছি। তো সেই বিতর্কগুলো নিরসন করার জন্য নির্বাচন কমিশনকে সামনে আসতে হবে, যে না, আমি এই ভুলটা করি নাই, আমার বিরুদ্ধে অপ্রচারটা সঠিক না, আমার এই কাজটা হয় নাই। এটাই যে যখন বলা হচ্ছে ঋণ খেলাপি, একজনের ক্ষেত্রে আপনি দিচ্ছেন, একজনের দিচ্ছেন না, যে অভিযোগটা করছে সে অভিযোগটার জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে, যে আমি করি নাই বা কীভাবে করেছি দেখাও, বা উনি যে করেন না এটা দিন দেখিয়ে দিবেন। কিন্তু এই কাজ আরও একটা বিষয় আছে যে এবার আগে থেকে বলা হচ্ছে ভোট গণনায় অনেক সময় লাগবে। এটা থেকেও অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে। আপনাকে আমি বলি কি, আমার কাছে মনে হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে, এই যে 5 আগস্টের পরে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনগুলো যেভাবে কাজগুলো করছে বা নির্বাচনগুলো যেভাবে হচ্ছে, এই ইঞ্জিনিয়ারিংটা যতটা না নির্বাচনকে ম্যানিপুলেট করা, ইঞ্জিনিয়ারিং আমি কিন্তু নেগেটিভ অর্থে খুব
আইনি ইঞ্জিনিয়ারিং বোঝাচ্ছি, মানে আইনগতভাবে যে কাজটা করা যায় তার চেয়ে অনেক বেশি হলো ডিজিটাল টুলসগুলো, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আপনার কিন্তু অনেকভাবে আইনগতভাবে এমনভাবে ইউজ করা যায় যেন আনডিসাইডেড যে ভোটার, যারা সিদ্ধান্ত নেয় নাই, যে ভোটারটা সিদ্ধান্ত নেয় সেই ভোটারটাকে প্রভাবিত করা যায় নানানভাবে। এটা একটা বিস্তারিত ব্যাখ্যা লাগবে যদি আপনি শুনতে চান। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। মোহাম্মদ ইশরাক, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম আসলে নির্দলীয় অন্তর্বর্তী সরকার নির্বাচন পরিচালনা করবেন, সাথে নির্বাচন কমিশনও আছে, তারপরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জনমনে কেন এত শঙ্কা? তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনার কি মনে হয় এবার নির্বাচনে কোনো দল সুবিধাপ্রাপ্ত, নাকি সব দল একই সমতলে আছে? প্রথমে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এই নির্বাচনে আপনার ডিসেম্বর পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে সিগনিফিকেন্টলি এখানে কোনো একটা দল বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছে। যদিও প্রাথমিক দিকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়ার সময় আমরা এনসিপিকে দেখেছিলাম যে কিংস পার্টি হিসাবে অনেকে অভিহিত করেছেন, বিশেষ করে যেহেতু দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন। কিন্তু পরবর্তী আমরা দেখলাম যে দুইজন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন কেবলমাত্র এনসিপিতে জয়েন করেছেন, আর একজন কিন্তু এনসিপিতে জয়েন করেননি। এবং এরপর আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে সকল রাজনৈতিক দলেরই ফেভারিটস আছে। কোনোটা বিএনপির পছন্দের, কেউ জামাতের পছন্দের, আবার অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর। প্রশাসনের মাধ্যমে কয়েকদিন আগে আমি সমকাল পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে অ্যাডমিন ক্যাডার তারা বিএনপি জামাত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এই অবস্থায় আমার কাছে মনে হয় না যে 1 নম্বর এনসিপিকে কিংস পার্টি বলাটা সঠিক হয়েছে, 2 নম্বর এই নির্বাচনে ব্যাপক হারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা পসিবল। কারণ ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং করতে হয় তাহলে পুরো রাষ্ট্রযন্ত্রকে এক সুরে গীত গাইতে হবে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে ইউএনও হয়তো জামাতপন্থী, কিন্তু এসপি আবার বিএনপিপন্থী, ওসি আবার হচ্ছে হয়তো বিএনপিপন্থী, আবার দেখা যাচ্ছে ডিসি আবার জামাতপন্থী। এই ধরনের এক ধরনের মোজাইক সিচুয়েশনে আপনি একটা ইলিগাল অর্ডার উপর থেকে একদম নিচ পর্যন্ত পাস করে সেটা এক্সিকিউট করা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তবে এখানে আশঙ্কার একটা জায়গা আছে, সেটা হচ্ছে ডিসেম্বরে তারেক রহমান যখন দেশে আসলেন তারপর আমরা দেখলাম যে আমাদের গণমাধ্যম অনেকটা স্বেচ্ছায় এবং সোৎসাহে তারা দাসখত দিল। যারা গত 15 বছরে বিএনপির বিরুদ্ধে হেন কোনো অপপ্রচার চালায়নি তারা এখন অতি বিএনপি হয়ে উঠেছে। এটা একটা সমস্যার। আচ্ছা, বাট নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড যে একটা কথা আছে, আপনার কাছে কি মনে হয় এটা এখন লেভেল প্লেইং আছে নাকি কারো দিকে ঝুঁকে আছে? গতকাল শেরপুরে একটা সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আমরা দেখলাম তারা এমন ভূমিকা অবতীর্ণ হয়েছে যেন তারা নিরাপত্তা দিতে অপরাগ। তারা বলছে তারা খুব বেশি হলে প্রার্থী নিরাপত্তা দিতে পারবে, কিন্তু প্রার্থী সমর্থকদের, ক্যাম্পেইনারদের নিরাপত্তা দিতে পারবে না। এবং আমরা অনেকখানে দেখছি যে নির্বাচন কমিশন অনেকটা ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো পক্ষেরই কোনো দোষ ধরছে না, আবার এখানে বিএনপির প্রতি খুবই মাইল্ড এক ধরনের সিম্প্যাথি দেখা যাচ্ছে, খুবই মেজর না। যেমন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, এইটা বিভিন্ন প্রার্থী বিভিন্ন সময় করেছে, কিন্তু আমরা দেখলাম নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে টার্গেট করা হলো, কারণ তারা নাকি গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা চালিয়েছে, ইভেন তাদের নিজেদের ক্যাম্পেইনও না। তো এরকম কিছু মাইনর বিষয় আছে, বাট মোটা দাগে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে নির্বাচনে এখানে খুব মেজর কোনো শঙ্কার জায়গা আছে। ধন্যবাদ মোহাম্মদ ইশরাক। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটা বিরতির পরে এসে আরও আলোচনা করবো এই বিষয়ে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। জনাব মাহবুবুর রহমান, আল জাজিরায় সম্প্রতি জামায়াতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন কোনো নারীর পক্ষে জামায়াতের প্রধান হওয়া সম্ভব না, কারণ সৃষ্টিকর্তা সবার দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। আসলে এর মধ্য দিয়ে কী বার্তা আছে বলে আপনার মনে হয়, যেখানে একদিকে নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলা হচ্ছে, আবার তাদের দলে নারী প্রার্থী নেই, আবার নারীদের যেভাবে তিনি বলেছেন সেই সাক্ষাৎকারে, সেক্ষেত্রে আসলে তাই তিনি কি বার্তা দিয়েছেন, যখন আমরা মনে করছি যে নারী ভোটাররা আগামী নির্বাচনে একটা বড় ভূমিকা রাখবে? এটা খুবই সেন্সিটিভ প্রশ্ন, খুব, এবং উনি যে বিষয়ে কমেন্ট করেছেন এটাও অনেকটা সেন্সিটিভ। পুঁজিবাদী ধারায় রাজনীতির যে ধরন,
এবং ইসলামী ধারায় রাজনীতির ধরনের মধ্যে পার্থক্য আছে। কিন্তু যখন এই ইসলামী ধারাগুলো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মেনে নেয়, তখন আসলে তারা পরোক্ষভাবে পুঁজিবাদী ধারাটাকে মেনে নেয়। গণতন্ত্র এবং পুঁজিবাদ হাত ধরাধরি করে হাঁটে, একটা ছাড়া একটা বিকাশ লাভ করতে পারে না। কিন্তু পুঁজিবাদের বিকাশের জন্য নারী পুরুষ উভয়েরই প্রয়োজন এবং উভয়েরই কন্ট্রিবিউশন পুঁজিবাদ চায়। তো সেই জায়গা থেকে গণতন্ত্রেও কিন্তু সবসময় বারবার বলা হয় নারী পুরুষের সম অধিকারের কথাটা। আপনি দেখবেন গণতন্ত্রে যে কথাটা বলে, এটা এই কারণে বলে কারণ পুঁজিবাদী ব্যবস্থায় এই দুজনেরই কন্ট্রিবিউশন দরকার। এবং আপনি যে ইউরোপীয় রেনেসাঁ রিফরমেশনের পরে আমরা যেই গণতান্ত্রিক এবং নতুন জাতিরাষ্ট্রের সভ্যতা পেলাম, সেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্টলি নারী পুরুষ উভয়েরই অধিকারটা গ্রহণ করা হয়। তো সেক্ষেত্রে ইসলামিক রাজনীতির ধারণা যে ব্যাখ্যা আমাদের কাছে আছে, আপনিও জানেন আমরাও জানি, এটা উনি যেভাবে বলেছেন এটাই কিন্তু সাধারণত আমরাও দেখেছি এইভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এখন এটা বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্তটা নিতে হবে, তারা পুঁজিবাদী ব্যবস্থায় রাজনীতি করবেন নাকি ইসলামী ব্যবস্থা রাজনীতি করবেন। এই বক্তব্য তাকে মানে ব্যাকফুটে ঠেলে দেবে কিনা? যখন আমরা দেখছিলাম যে এনসিপি থেকে এক এক করে নারী নেত্রী পদত্যাগ করে যাচ্ছিলেন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য, কি বার্তা নারীরা আসলে কি বার্তা নেবে? সেক্ষেত্রে তো যদি এমনটা হয় যে নারীরাও কেউ কেউ এটাতে কনভিন্স হন, তাহলে তো সে এটা চেঞ্জ করবেন না। আপনি নারী নিজেও যদি এটাতে কনভিন্স হয় কোনো নারী, তাহলে তো সে তাকে এটা মেনে নেবে। কিন্তু যে সকল নারীরা আপনি যে বলেন এনসিপির ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে যে সকল নারীরা তাদের সমান অংশগ্রহণ চায়, সমান সুযোগ সুবিধা চায়, তারা তো এটা মেনে নেবে না। সুতরাং এটাও সমানভাবে মানে যারা ইসলামী শরিয়া মানে তাদের হয়তো এক ধরনের ইমপ্লিকেশন আসবে, আর যারা মনে করে যে না আমরা আধুনিক জীবন ব্যবস্থার দিকে যাদের নজর বা যারা এইভাবে অভ্যস্ত, তারা এটা এভাবে নেবে না, কারণ তারা তো নারী পুরুষের সমান অধিকার চায়। ধন্যবাদ মোহাম্মদ ইশাক। আল জাজিরা কিন্তু তারেক রহমানকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু বিএনপি থেকে সেই সাক্ষাৎকারটি দিচ্ছেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে ডক্টর শফিকুর রহমান ফেস করেছেন গণমাধ্যম, সেখানে তারেক রহমান একটু পাশ কাটিয়ে গেছেন। আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়? তারা কিন্তু সজীবদের জয়েরও ইন্টারভিউ করেছে, মানে এইখানে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যদি বলেন। আমি ঠিক নিশ্চিত নই যে তারেক রহমান কী কারণে আল জাজিরাকে সাক্ষাৎকার দেননি, সেখানে মির্জা ফখরুল দিচ্ছেন। তবে আমার কাছে যে অভাবটি পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে জামাতের সকল মিডিয়া ফেস সেটার কাজটা একমাত্র আমির শফিকুর রহমানই করছেন। সেক্ষেত্রে আমি বলবো যে জামাতের একটি দুর্বলতার জায়গা আছে, যে তারা এখনও শফিকুর রহমানের পাশাপাশি আর একজন ব্যক্তিকে যে তারা মিডিয়া ফেস করার মতন উপযোগী করে গড়ে তুলবে, যার হয়তো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে এবং মোটামুটি রকম আপনার সাবলীলভাবে বক্তব্য দেওয়ার ক্যাপাসিটি আছে, সে জায়গায় একটা দুর্বলতা আছে। না মানে অনেক মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু থাকার পরও তিনি বোর্ডলি ফেস করেছেন অন্তত। দেখেন অনেকে বলছেন কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ, এবং এটা আদতেই কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমাদেরকে তার রেশনালটা বুঝতে হবে। শফিকুর রহমান নারী ইস্যুতে যে বক্তব্যটা দিলেন, সেখানে অনেকে মনে করছে এটা ভোটের মাঠে বিরূপ প্রভাব পড়বে, কিন্তু তারা আসলে বাংলাদেশের ভোটের মাঠের বাস্তবতাটা বোঝেন না। দেখেন বাংলাদেশের ভোটের মাঠের বাস্তবতা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন ব্যক্তি, উনি যখন ভোট চাইতে যান উনি তখন মাথায় টুপি পরেন। আচ্ছা, আপনার যখন ডাকসু ইলেকশন হলো বলা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, এখানে তো শিবির কোনোভাবেই জিতবে না। বলা হলো যে ডাকসু নির্বাচনে এতগুলো মেয়েদের হল আছে, ওখানে তো শিবির কোনোভাবেই জিতবে না। আমরা দেখলাম বরঞ্চ মেয়েদের হলগুলোতে একচিটিয়াভাবে শিবির জিতলো। তো এখন এর পরবর্তীতে আমরা কি ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হচ্ছি? হ্যাঁ, আমরা যে স্ট্রেট জ্যাকেট নিয়ে চিন্তা ভাবনা করি যে আচ্ছা ঠিক আছে নারী, তার মানে নারী হচ্ছে এইভাবে চিন্তা করে, এবং নারী যদি এইভাবে চিন্তা না করে তাহলে সে প্রকৃত নারী না। এটা তো একটা আমাদের প্রবলেম। যেমন ধরেন আমরা এটা একটা ফ্রেম, মানে আমাদের তৈরি করে দেওয়া ফ্রেম। হ্যাঁ, আসলে এরকম ব্যাপার না। কিন্তু এই যে নারীরা যে বিভিন্নজন বিভিন্নভাবে চিন্তা করছে, আমি সবার চিন্তাকে সাপোর্ট করছি না বা জাস্টিফাই করছি না, কিন্তু আমি বলছি যে আমাদের রেকগনাইজ করা দরকার উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা ভালো হোক বা খারাপ হোক, তার সমর্থক বিরাট সংখ্যক নারী আছে। আমরা যখন কথায় কথায় নারী নির্যাতনের কথা বলি, আমরা তখন অবচেতন মনে চিন্তা করি যে পুরুষ তাহলে নারীকে নির্যাতন করছে, অথচ বাংলাদেশে আপনি যদি ঘরে ঘরে নারী নির্যাতনের কাহিনী শোনেন তাহলে দেখবেন সমস্যাটা হচ্ছে বউয়ের সাথে ননদ শাশুড়ির। এবং ডোমেস্টিক ভায়োলেন্স, যেগুলো গৃহকর্মীরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেখানেও তো নারীরাই, হ্যাঁ, সেখানেও নারীর সাথে নারীর। তো এটা নিয়ে ফেমিনিস্ট স্কুল অফ থটে নানান তর্ক বিতর্ক আছে। অনেক এখানে জেন্ডার ট্রেটরের মতন একটা শব্দ বলা হয় যে এই সকল নারী নারীবাদকে গ্রহণ করে না।
হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে তারা জেন্ডার ট্রেটার, অর্থাৎ তারা আরেকজন নারীকে বিট্রে করছেন, যে পুরুষতন্ত্রের পক্ষে নারী, এই ধরনের এক ধরনের মতবাদ আছে, থিম আছে। তো এখন শফিকুর রহমানের পক্ষে তার এই বাস্তবতা এবং তার যে সাপোর্টার বেস, সেইটাকে কতখানি অতিক্রম করে অন্য আরেক ধরনের তত্ত্ব দেওয়া, সেটা একটা বিষয়। এবং দেখেন, হাসিনার 16 বছরের শাসনের পর ভোটারদের অনেকের মধ্যে এক ধরনের চিন্তা হয়েছে, যখন শফিকুর রহমান এবং তারেকুর রহমান দুইটা দলের প্রধান হিসেবে চলে আসলেন, তখন দেখবেন ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় মানুষজন বলেছে যে ঠিক আছে, এবার তাহলে একটা পুরুষ নেতৃত্ব আসছে। যে পুরুষ নেতৃত্বের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা কিন্তু আপনার সমাজে তৈরি হয়েছে। এগেইন আমি বলছি না এটা ভালো বা এটা খারাপ, সেটা আমরা অন্য ভ্যালু জাজমেন্টে পরে যেতে পারি। আমার কাছে বরঞ্চ যারা মনে হচ্ছে যে এটা ভোটের মাঠে বিরূপ প্রভাব পড়বে, আমার কাছে বরঞ্চ মনে হচ্ছে শফিকুর রহমান কিছু এস্টাবলিশমেন্ট বা এলিট এস্টাবলিশমেন্টকে বিরাগভাজন করার ঝুঁকিটা নিয়েই উনি এই বক্তব্যটা দিয়েছেন, যাতে করে ভোটের মাঠে এটা বরঞ্চ তার ডিজায়ার্ড ইফেক্টটা আসে। আচ্ছা, যেমনটা ভাবা হচ্ছে তেমনটা হয়তো হবে না, কিন্তু তরুণ ভোটাররা, মানে এবার বলা হচ্ছিল যে নারী ভোটার এবং তরুণ ভোটাররা ভোটের ফলাফল নির্ধারণ করবে। আমরা নারী ভোটারদের বিষয়ে আলোচনা করলাম, তরুণ ভোটারদের কি অবস্থা সেই প্রশ্নের উত্তর নিব। তরুণরা কি ভাবছে, যেটা আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফল আদৌ, এটা একটা পপুলার ডিবেট, ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফল জাতীয় নির্বাচনে পড়বে কতটা, বা তরুণরা আসলে কি ভাবছে, সেই নিয়ে একটু আলোচনা করবো। আমরা বিরতির পরে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ ইশাক, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, সাথে আরেকটু যোগ করি। এবারের নির্বাচনে যেটি আমরা আলোচনাও করছিলাম, যে মানুষের বড় কৌতূহলের জায়গায়, সব নির্বাচনই মানুষের বড় কৌতূহলের জায়গায় ইলেকশন রেজাল্ট। সেই অনুযায়ী মানে ইলেকশনের আগে অনেক ধরনের ইলেকশন পোল হয়, মানুষ প্রেডিক্ট করতে ভালোবাসে, অনুমান করতে ভালোবাসে। এবার নির্বাচনে প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে কিনা যে আসলে রেজাল্ট কেমন হবে? আর আগের প্রশ্নটি, আচ্ছা, প্রথমে আমি শুরু করি যে হচ্ছে তরুণ প্রজন্মের ভোট কীরকম যাবে। দেখেন, তরুণ প্রজন্ম বলতে আমি যখন ছোট ছিলাম তখন ওই প্রথম আলোতে দেখানো হতো যে কিছু ফতুয়া পরা আর হচ্ছে আপনার শার্ট প্যান্ট পরা কিছু তরুণ তরুণী, তারাই হচ্ছে তরুণ প্রজন্ম। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন কারণে আমরা জানলাম যে মাদ্রাসার যে সকল শিক্ষার্থী, আলিয়া কওমি, তারাও তরুণ প্রজন্ম। আবার যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও আবার হচ্ছে ওই প্রথম আলোর যে অ্যাস্থেটিক, সবাই ওই অ্যাস্থেটিকে ধারণ করে না। আপনার যারা ডাকসুতে জিতেছে, বিভিন্ন ছাত্র সংসদে জিতেছে, তারাও তরুণ প্রজন্ম। কাজে তরুণ প্রজন্মকেও যদি আমরা মনে করি যে তারা একচেটিয়া একদিকে যাচ্ছে, সেটাও হয়তো হবে না। ধরেন তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই বিএনপিতে ভোট দিবে বিবিধ কারণে, স্বার্থগত কারণ হতে পারে, আদর্শিক কারণ হতে পারে। আবার আওয়ামী লীগপন্থী যেই তরুণ প্রজন্ম আছে, সংখ্যায় খুবই কম, বাট তাদের এক ধরনের চিন্তা আছে যে তারা মনে করছে যে বিএনপি ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। বাট আমার মনে হয় যে একটা বড় অংশ তাদের কাছে গণভোট প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট। তারা এইখানে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণাতে বিএনপির যেই খানিকটা অনীহা আমরা দেখছি, এখন পর্যন্ত তারেক রহমান কোনো জনসভাতে গণভোটে হ্যাঁর পক্ষে বলেন নাই। বিএনপি ঢাকা থেকে বলছে যে তারা গণভোটে হ্যাঁ চাচ্ছে, কিন্তু তৃণমূলে আমরা অসংখ্য প্রমাণ পেয়ে গেছি ইতোমধ্যে যে তারা গণভোটে নায়ের পক্ষে আছে। এইটা আমার কাছে মনে হয় যে একটা বড় ভূমিকা রাখবে। আর 2 নম্বরে আপনার যেই প্রশ্নটা ছিল যে আনপ্রেডিক্টেবিলিটি বা প্রেডিক্টেবিলিটি, আমার কাছে মনে হয় যে ইলেকশনটা এখনও টু আর্লি টু কল। আমরা এখনও বুঝতে পারছি না যে বিএনপি হয়তো খানিকটা এগিয়ে আছে। আবার আপনি যদি ডোর টু ডোর ক্যাম্পেইনের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু জামাত বেশ ভালো পারফর্ম করছে। তবে আমার কাছে মনে হয় যে ল্যান্ডস্লাইড এবার কেউই পাবে না। ধন্যবাদ। জনাব মাহবুবুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন, যে এবার নির্বাচন প্রেডিক্ট করা যায় কিনা রেজাল্ট? কারণ রেজাল্ট নিয়ে মানুষ কথা বলতে ভালোবাসে, রেজাল্ট কী হবে সেটা নিয়ে মানুষ জানতে চায়, মানুষ আলোচনা করে। প্রেডিক্ট করা তো যাবে না, কেন যাবে, কিন্তু প্রেডিক্টটা কারেক্ট হবে কিনা সেটা ইম্পর্টেন্ট কথা। যে সকল উপাদানগুলো আমাদের কাছে দৃশ্যমান হবে সেই অনুযায়ী আমরা কিন্তু প্রেডিক্ট করি। এখন যেমন পূর্বের নির্বাচনগুলোর ফলাফল বা ভোট কেমন পেয়েছে কোন দল, সেটা তো একটা এলিমেন্ট। পূর্বের নির্বাচনগুলোতে যে দেখা গেছে কি আপনি তো লাস্ট 4টা নির্বাচন, লাস্ট নির্বাচন না, যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন, সেটাই সেই লাস্ট 4টা নির্বাচন, মানে গ্রহণযোগ্য 4টা নির্বাচনের কথা আমরা 91 থেকে 2008 পর্যন্ত। তো সেই নির্বাচনগুলোতে যেই দল ক্ষমতায় ছিল সে বাইরে গেছে, যে দল বাইরে ছিল সেটা ভিতরে আসছে। এই জন্য আপনার কাছে প্রেডিক্টেবল মনে হয়েছে। এটা ওই প্রেডিক্টেবল না যে তারা গ্রহণযোগ্য হয়ে আসছে, অর্থাৎ যে ক্ষমতা থাকে বাংলাদেশে সে আনপপুলার হয়ে যায়, সে কারণে তাকে বাইরে চলে যেতে হয়। এবার যারা দুই পক্ষই কিন্তু বাইরের পক্ষ, সে কারণে আপনার জন্য দুই দলই মজলুম। হ্যাঁ, এতে তারা এটা আনপ্রেডিক্টেবল। কিন্তু প্রেডিক্টেবল কোন জায়গায়? কতগুলো ডিটারমিনেশন, নির্ধারক আছে। যেমন 2008 সালের নির্বাচনে
যেহেতু বিএনপি ভালো করেছিল সেক্ষেত্রে তাকে আপনি এগিয়ে রাখতে পারেন। আবার আপনি দেখেন এখন যে তরুণ প্রজন্মের কথা আমরা বলি, প্রায় আমি দেখলাম যে কোনো কোনো কনস্টিটিউশনিতে 22 থেকে 40% পর্যন্ত এই নতুন ভোটার। তো এদের মাইন্ডসেট যারা ধরতে পেরেছে, এবং এই মাইন্ডসেট ধরার জন্য কিন্তু তাকে নানানভাবে পৌঁছতে হবে। তো সেটা তো আজকে আগামী 15 দিনে হবে না। যারা ধরেন, আমি এই কথা প্রায় বলি, নির্বাচনটা কিন্তু একটা সাইকেল। আপনি পুরো লম্বা সময় ধরে যদি বাংলাদেশে মনে করেন আগের নির্বাচনের মতো, তাই আমি বলতাম 5 বছরই নির্বাচনের সময়, কিন্তু ওই সাইকেল পুরো সাইকেল গত 2 বছর যারা কাজ করেছে তারা কিন্তু একটু এগিয়ে থাকবে। যারাই কাজ করছে, যেই প্রার্থী কাজ করেছে সে এগিয়ে থাকবে। তো সেইটা, বা যে দলে কাজ করছে, এইটা একটা মারাত্মক ডিটারমিনেন্ট হবে গত 2 বছর কারা কাজ করেছে। এইটা আমি মনে করি, এবং এইটা তো দৃশ্যমান এখন হবে না, এটা দৃশ্যমান হবে কিন্তু নির্বাচনের পরের দিন, আচ্ছা বা নির্বাচন দিন রাত্রে। ধন্যবাদ মাহবুব রহমান। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব ইশাক, আপনার কাছে একটি যে প্রশ্নটি রাখতে সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে বড় 2 দল ছিল এর আগে, দ্বিদল ভিত্তিক ব্যবস্থা আমরা ছিলাম। আবারও দেখা গেল যে দুটো নির্বাচনী ঐক্য বা জোট হয়েছে, কিন্তু আমরা সামনের সারিতে দেখছি দুটি দলকে, দুটি মার্কাকে। আমরা কি আবার মানে যত বিরোধী মত দলন হয়েছে, একটা সেই ব্যবস্থা যখন অবসান হলো মনে হচ্ছিল শতফুল ফুটবে, কিন্তু কি শতফুল ফুটলো? সেই মার্কা ভিত্তিক দ্বিদল ব্যবস্থায় নির্বাচনটা হচ্ছে, এবং তৎপরবর্তী যে অবস্থা হয় সেরকমই হবে। দেখুন, যত পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম আছে বা যত ম্যাচিউর ডেমোক্রেসি আছে, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা নাই, অর্থাৎ আমরা যেইভাবে নির্বাচনটা করি এই রকম নির্বাচন যত জায়গায় আছে সবখানে আপনার দ্বিদলীয় ব্যবস্থা আছে। আপনি ব্রিটেনে দেখেন, সেখানে 2টা দলের আধিপত্য। আপনি কানাডাতে যান, সেখানে 2টা দলের আধিপত্য। আপনি যে কোনো জায়গায় যান যেখানে এই ধরনের গণতন্ত্র আছে, সেখানে 2টা দলের আধিপত্য আছে। ইন্ডিয়াতেও, আমাদের পাশের দেশেও সেম। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে তখন একটা থার্ড ফোর্স তৈরি হওয়ার পথটা সহজ হয়। কিন্তু দেখেন, এখানে কেন দ্বিদলীয় ব্যবস্থাটা জন্ম নেয়? ডাকসু ইলেকশনটা যদি আপনি খেয়াল করেন, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের ব্যক্তি অনেক রকম ভোট পেয়েছে। উমামা ফাতিমা ভোট পেয়েছে, আবিদ ভোট পেয়েছে, আবার বাকের ভোট পেয়েছে। জিএসএ আপনার হামিম ভোট পেয়েছে, মেঘমল্লার বসু ভোট পেয়েছে, আপনার কাদের ছিল ভিপিতে, আর বাকের ছিল জিএসএ, সেও ভোট পেয়েছে। ডাকসু ইলেকশনের পর থেকে কিন্তু ভোটারদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে যে প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত শিবির এবং ছাত্র দলের মধ্যে। আমি যদি শিবিরকে হারাতে চাই, তাহলে আমার ভোট অন্য কাউকে দিয়ে নষ্ট করার চেয়ে ছাত্রদলকে দেওয়াটা বেটার। এখানে আমার প্রায়োরিটিটা বুঝতে হবে। আর আমি যদি মনে করি যে আমার জন্য সবচেয়ে বড় থ্রেটটা ছাত্রদল, যদি কেউ এরকমটা মনে করে ভোটার, তাহলে সে চিন্তা করছে শিবিরের আর 10টা সমস্যা থাকা সত্ত্বেও আমাকে ওকেই ভোটটা দিতে হবে, তা না হলে আমার ভোটটা নষ্ট হবে। এই যে প্রায়োরিটি, আপনি আলটিমেটলি কোন জিনিসটাকে প্রায়োরিটাইজ করছেন, এইখানে আমরা অপেক্ষাকৃত ভালো বেছে নেওয়ার চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে অপেক্ষাকৃত কম মন্দ এটাতে ফোকাস করি। এটা সকল দেশেই হয়। তো স্বাভাবিকভাবেই আমরা আর একটা দ্বিদলীয় ব্যবস্থাতে যাচ্ছি, প্রবেশ করছি, যেই সমীকরণে আওয়ামী লীগ নাই। আমি মনে করি এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। তবে এখানে আমার ব্যক্তিগতভাবে একটা হতাশার জায়গা আছে। আমার প্রত্যাশা ছিল যে এনসিপি এই দ্বিদলীয় ব্যবস্থার একটা পক্ষ হবে বা মূল ফোর্স হবে, যেটা আমরা এখন দেখছি জামাত ইসলামী হয়েছে। এনসিপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, আনফরচুনেটলি এখন পর্যন্ত পারেনি। ধন্যবাদ মোহাম্মদ ইশাক। যারা মাহবুব রহমান, গতকালই শেরপুরে একটি নির্বাচনী সহিংসতার একজনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 4 জন এবং মতান্তরে আরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং যতদিন যাচ্ছে মনে হচ্ছে নির্বাচন যেন একটু সহিংস হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় 2 দলের কর্মী সমর্থকের ভিতর মারামারি, লাঠালাঠি হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে 12 তারিখ আসতে আসতে এই নির্বাচন আরও সহিংস রূপ নেবে, না একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচনী বা সহিংসতা মুক্ত নির্বাচন আমরা পাব? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 মিনিট বলি আগের বিষয়টাতে। সেটা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যে বৈশিষ্ট্য, এবং উনি যেটা বললেন পার্লামেন্টারি গভর্নমেন্ট, এই দুইটাতে কিন্তু যখন আপনি উইনার টেকস অল, তখন তো সে চিন্তাই করবে ভোট যেন নষ্ট না হয়।
সেই কারণে দ্বিতীয় ব্যবস্থা হয়। এক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স একটা মারাত্মক তত্ত্ব আছে, ডুভার্জার ল, যে পার্লামেন্টের ব্যবস্থায় দ্বিতীয় ব্যবস্থা আবশ্যিক, এটা অটোমেটিক। এটা অবভিয়াস, আসবেই। সরি, আপনার সেকেন্ড বিষয়টাতে আসি, সেটা হলো যে ভায়োলেন্স। আপনি ভারতীয় উপমহাদেশের কোনো মানে নির্বাচনে আপনি দেখবেন না ভায়োলেন্স মুক্ত। আমাদের কিন্তু এমন মানে ভারতে মানে বিশেষ করে ভারত কত বছর ধরে নির্বাচন চালিয়ে যাচ্ছে, তারপর দেখবেন প্রত্যেকটা নির্বাচনে কি পরিমাণ জীবনকে দিতে হয়। তো আমাদের দেশে এটা কমে আসছিল এবং এখনও কিন্তু আপনি আগের নির্বাচনগুলোর তুলনায় যদি দেখেন কমে আসছে, কিন্তু একটা মৃত্যু আমরা চাই না। সেই জায়গা থেকে বললে কিন্তু এটা আমরা গত দিনে কামনা করছি না। আর 5ই আগস্টে তো এটা কমিটমেন্ট ছিল সবার, যে রাজনৈতিক দলগুলো 5ই আগস্টকে ওন করে, তারা তো বলছিল তারা 5ই আগস্টের আগের রাজনৈতিক চিন্তা চেতনা এবং আমাদের যে ভায়োলেন্ট রাজনীতি এটা থেকে বের হয়ে আসবে। কিন্তু আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যেমন একটা ভায়োলেন্স হয়েছে বা ভার্বাল ভায়োলেন্স, আবার এইটাই একটা পর্যায়ে ভার্বাল ভায়োলেন্সটাকে রূপান্তরিত হয় কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্সে। তো সেটা যদি রুদ্ধ করার একমাত্র সুযোগ আছে কিন্তু নির্বাচন কমিশনের। স্যার, ছোট করে একটু জানতে যে হানা ভোটের ক্ষেত্রে এটা তো গেল, আমরা যে মানে ভোট দেখেছি যে মার্কা ভিত্তিক যে ভোট, হানা ভোটের ক্ষেত্রে কিছু প্রেডিক্ট করা যায় কিনা? কেননা অনেকে বলছে না ভোটেরও একটা ইন্টারনাল ফোর্স আছে যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। না, এমনি তো ওপেনলি কেউ না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে না, খুব কম। এটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে আননোন আইডি থেকে বা যারা দেশের বাইরে তাদের পক্ষ থেকে হতে পারে, কিন্তু ভিতরে কিন্তু না ভোটের পক্ষে ওপেনলি কেউ কথা বলছে না, ইভেন কোনো দলই করছে না। সেটা একটা বিশেষ সুবিধা হায়ের ক্ষেত্রে, এটা কিন্তু বিশেষ, কারণ আপনি তো না নিয়ে ডোর টু ডোর পৌঁছতে পারছেন না। এটা নায়ের ব্যাপারে সমাজকে একটা বার্ড তৈরি হয়ে গেছে। আর কিন্তু ভিতরে যে নায়ের পক্ষে কেউ নাই এটা আমি বলছি না, নায়ের পক্ষেও অনেক মানে এজেন্ট আছে। তো এই এজেন্টগুলোকে নিরপেক্ষ করার দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর, যদি তারা এটাকে ওন করে, মানে যদি তারা হাকে ওন করে। তো এখন আপনি গণভোটের ক্ষেত্রে কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল এটা বলা, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হচ্ছে যে যেহেতু 5ই আগস্টের দলগুলো এই হাঁটাকে সামনে নিয়ে আসছে এবং আপনার সংস্কারটাকে 5ই আগস্টে এত পরে কিন্তু 1.5 বছর পরে যে নির্বাচন, 2 বছর পরে যে নির্বাচন, এটা কিন্তু মূলত সংস্কারের জন্যই। তো কিন্তু ব্যাপারটা হলো যে সংস্কার কমিশন মানে ঐক্যমত্য কমিশন যেভাবে সংস্কারটাকে উপস্থাপন করেছে ভোটের জন্য, সেটা কিন্তু ওই ঐক্যমত্যের ভিত্তিতে হয়নি, একটা পরিবর্তন আছে। সেই জায়গায় প্রবলেমটা তৈরি হয়েছে, সেই প্রবলেমটা কিন্তু কেউ সামনে আনছে না। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান এবং মোহাম্মদ ইশরাক। আজকে আমাদের আলোচনার সময় এখানে শেষ। দর্শক, আজ আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।